This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ইরানের 3টি পরমাণু কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই 3টি পরমাণু কেন্দ্র গুড়িয়ে দিলে যে তেজস্ক্রিয় বিকিরণ হবে সেইটার কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইরান যদিও এই পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি একেবারে উড়িয়ে দিয়েছে তাদের তরফ থেকে। হ্যাঁ, এটা বলা হয়েছে যে ফোর্দো যে পরমাণু কেন্দ্র সেখানে সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। সেটা হচ্ছে যে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এই হামলা ডোনাল্ড ট্রাম্প চালালেন কিভাবে, এ প্রশ্ন তুলে কিন্তু তার নিজের দেশেই তিনি সমালোচিত হয়েছেন। ইরানের 3টি পরমাণু কেন্দ্রই গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ধ্বংস হওয়া পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর খবর পাওয়া যায়নি। সুড়ঙ্গের ভিতরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবিতে জল ঢেলেছে ইরান। তাদের দাবি, মার্কিন বোমায় সামান্যই ক্ষতি হয়েছে ফোর্দোর। পরমাণু কেন্দ্র ধ্বংস হওয়া নিয়ে মার্কিন দাবি যখন দুনিয়ার সামনে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া হামলা চালানো নিয়ে নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলার পরেই বদলে গেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। রবিবার ভোরে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্ফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন সেনা। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে 3টি পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. পরমাণু কেন্দ্রে হামলা হওয়ার কথা জানিয়েছে ইরানও। তবে হামলায় পরমাণু ঘাঁটিগুলির কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইরানের সবচেয়ে বড় ও সুরক্ষিত পরমাণু কেন্দ্র ফোর্দো। পাথুরের সুড়ঙ্গে লুকানো এই পরমাণু ঘাঁটি ধ্বংস করতে B-2 বম্বার থেকে বহুল চর্চিত বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা। যদিও ইরানের তরফে দাবি করা হয়েছে মার্কিন হামলার পর মূল পরমাণু কেন্দ্রটি অক্ষতই রয়েছে, শুধুমাত্র ঢোকা এবং বেরোনোর পথে ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি। তেহরানের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ফোর্দো, ইস্ফাহান এবং নাতানজের আশেপাশে যারা থাকেন তাদের ক্ষতির আশঙ্কা নেই। সৌদি আরবের পরমাণু পর্যবেক্ষক সংস্থাও সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জেরে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলিতে তেজস্ক্রিয় কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অনেক বিশেষজ্ঞর দাবি, হামলার আগেই সম্ভবত ইরান ওই পরমাণু কেন্দ্রগুলি থেকে মজুদ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। এই প্রসঙ্গেই উঠে এসেছে একটি স্যাটেলাইট ইমেজ যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে হামলার 2 দিন আগেই ফোর্দো পরমাণু কেন্দ্রের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রাক। তবে কি হামলায় ক্ষতি হয়নি পরমাণু কেন্দ্রের, নাকি আগেই সরিয়ে নেওয়া হয়েছে ইউরেনিয়াম? এই ধোঁয়াশার মাঝেই নিজের দেশে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা রয়েছে মার্কিন কংগ্রেসের হাতে। কংগ্রেসের অনুমোদন না নিয়েই হামলা চালানোয় তাই বিরোধীদের অনেকেই আঙুল তুলেছেন ট্রাম্পের দিকে। But it is so grossly unconstitutional. All of you know that the only entity that can take this country to war is the U.S. Congress. The president does not have the right. যুদ্ধের সাংবিধানিক বৈধতা নিয়ে বিরোধীদের সমালোচনা আর বিক্ষোভের মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতন শহরগুলিতে সতর্কতা জারি করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। হামলার আশঙ্কায় নজরদারি চালানোর কথা বিবৃতি দিয়ে জানিয়েছে NYPD সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পুলিশ বিভাগ।
আসলে মধ্যপ্রাচ্যের লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ার পরেই নিঃসন্দেহে বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। সেই সিঁদুরে মেঘেই নিরাপত্তা বেড়ে গেছে আটলান্টিকের অন্য পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইরানের রাষ্ট্রপতি আজ ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সূত্রের খবর, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অন্তত 45 মিনিট টেলিফোনে কথা হয়েছে। অবিলম্বে ইরানকে আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। আর অন্যদিকে পাকিস্তানের দ্বিচারিতার মুখোশটা আরও একবার খুলে গেল। যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল, সেই পাকিস্তান ইরানের পারমাণবিক ঘাঁটিতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble. ইরানকে যখন 2 সপ্তাহ সময় দিচ্ছেন, তখনই আমেরিকার মাটি থেকে উড়ে গিয়েছে স্টেলথ বম্বার। একটানা 37 ঘন্টা উড়ে গিয়ে আমেরিকার 7টি বম্বার ইরানের পরমাণু ঘাঁটিকে নিশানা করে। গোটা বিশ্বে আমেরিকার এই পদক্ষেপই এখন চর্চার বিষয়। একই সঙ্গে আশঙ্কারও, আমেরিকার বোমা কি তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদে আগুন দিল? বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমেরিকার অ্যাটাকের পর ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী জানিয়েছেন, ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের চিন্তার কথা জানিয়েছি, দাবি জানাচ্ছি যুদ্ধবিরতির। শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতি ও আলোচনাই একমাত্র পথ। ভারতের অবস্থান স্পষ্ট, কিন্তু আমেরিকার পদক্ষেপ নিয়ে মহা ফাঁপড়ে পাকিস্তান। 1.5 দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছে পাকিস্তান। কিন্তু ইরানে মার্কিন হামলার নিন্দায় শাহবাজের দেশ, তাও আবার কড়া বার্তা। পাক বিদেশ মন্ত্রকের বিবৃতি, আন্তর্জাতিক আইনের সমস্ত ধারা লঙ্ঘন করেছে আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে, আমরা আশঙ্কিত। 1.5 দিন আগে পর্যন্ত যারা আমেরিকার তাবেদারি করছিল, তারা এখন আমেরিকার নিন্দায়। ইরানের সঙ্গে 900 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত, আবার আমেরিকার দয়া ছাড়া পেটও চলে না। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান বেজায় বিপাকে। আমেরিকার হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারতের আরেক প্রতিবেশী চীন। তাদের বিবৃতি, চীন এই হামলার নিন্দা করছে। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদের বিরুদ্ধে গিয়ে এই হামলা। চীন বিশ্বের অন্য দেশের মতোই শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ইরানের প্রতিবেশী আরব দেশগুলি আমেরিকার হামলার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তাদের আশঙ্কা, আমেরিকার এই হামলায় আরব দেশগুলির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। হামলার নিন্দা করে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমেরিকা ইরানের 3টে পরমাণু সাইটে হামলা চালিয়েছে। কি ব্যবহার করেছে? 14,000 কেজি টনের 6টা বোমা ব্যবহার করেছে, আর 30টা মিসাইল ব্যবহার করেছে, টোমাহক মিসাইল ব্যবহার করেছে। আর ইরান সেও চুপ করে বসে নেই। তার আস্তিন থেকে সে বের করেছে খাইবার মিসাইল। দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকা। 2 দিনের মধ্যে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা করে দিল আমেরিকা। হামলার হিরো মার্কিন B-2 স্টেলথ বম্বার, যা দিয়ে শুধু ইরানের পরমাণু ঘাঁটিতে হামলাই নয়, আমেরিকা দেখিয়ে দিল তাদের সামরিক ক্ষমতাও কোন জায়গায়। আমেরিকা থেকে 7টি B-2 স্টেলথ বম্বার যাত্রা শুরু করেছিল। প্রতি বম্বারে ছিল বাংকার বাস্টার GBU-57 বোমা। 37 ঘন্টায় 11,000 কিলোমিটার উড়ে যায় বম্বারগুলি। মাঝ আকাশেই তেলের ট্যাঙ্কে জ্বালানি ভরে বম্বারগুলি। জ্বালানি ভরার জন্য ছিল 8টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। ইরানের রেডার স্টেলথ বম্বারের উপস্থিতি টের পায়নি। বম্বারগুলির নিরাপত্তায় ইসরায়েলের যুদ্ধবিমান ছিল। 14টি GBU-57 বোমা ফেলা হয় ফোর্দো পরমাণু ঘাঁটিতে। প্রতি বোমার ভর 13 টন। মাটির গভীরে গিয়ে ধ্বংস সাধনে সক্ষম। মাটিতে পড়ার পর ড্রিল করে গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। যে বাংকার ব্লাস্টার দিয়ে অ্যাটাক করা হয়েছে, তার ক্যাপেবিলিটি কতটা? তার ক্যাপেবিলিটি হচ্ছে রাফলি 60 মিটার, তার মানে আমরা ধরে নিতে পারি 200 ফিট। আর এই ফোর্দোতে যে সেন্ট্রিফিউজগুলো আছে, যেখানে ল্যাবটা আছে, সেটা হচ্ছে তার থেকে আরও 30 মিটার গভীরে। ফোর্দো পরমাণু ঘাঁটি পাহাড়ের গভীরে হওয়ায় বাংকার ব্লাস্টার GBU-57 বোমা ব্যবহার করা হয়। আমেরিকার দাবি, তারা ছাড়া এই বোমা আর কারোর হাতে নেই। বাংকার ব্লাস্টার যেটা ইউজ করলো,
এরপর কিন্তু সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে এই কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কারণ রাশিয়া এবং চীন কিন্তু বারবার বলেছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। নাতাঞ্জ ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে টোমাহক ক্রুজ মিসাইল দিয়ে। আরব সাগর থেকে 30টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। সাবমেরিনগুলি ইরান উপকূল থেকে 400 কিলোমিটার দূরে ছিল। তার মানে আশপাশের কোনো দেশের ঘাঁটি বা মাটি ব্যবহার না করেই ইরানে সফলভাবে হামলা চালিয়েছে আমেরিকার নৌ ও বায়ুসেনা। ইরান প্রত্যাঘাতে নিশানা করেছে ইসরায়েলকে। তেল আভিভ লক্ষ্য করে খাইবার শেকান মিসাইল ছুড়েছে ইসরায়েল। এই মিসাইল ক্লাস্টার বোমা বিস্ফোরণের মতো ধ্বংস সাধন করতে পারে। মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে ধোঁকা দিতে পারে এই মিসাইল, এবং শব্দের থেকে দ্রুত গতিতে এই মিসাইল ছোটে বলে দাবি ইরানের। এর আগে ফাতে সেজিল ও খোরামশা মিসাইল এই যুদ্ধে ব্যবহার করে ফেলেছে ইরান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ক্ষেপে উঠেছে ইরান, তাদের ঝুলি থেকে খাইবার মিসাইল বেরিয়ে পড়েছে এবং ইসরায়েলের তেল আভিভ এবং হাইফা শহর রীতিমতো টার্গেট করেছে তারা। এবং সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে, তেল আভিভের গ্রাউন্ড জিরো থেকে আমাদের সহকর্মী মানিষী ঝা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে আপনাদের জন্য। ইরান ইসরায়েল যুদ্ধ এক লহমায় নতুন দিকে মোড় নিয়েছে। আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়তেই সপ্তমে সংঘাত। মার্কিন হামলা হলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি আগেভাগেই দিয়ে রেখেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। 3 পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতেই হামলার ঝাঁজ বাড়িয়ে দিয়েছে ইরান। তেল আভিভ থেকে হাইফা বন্দর, শত্রু দেশের একের পর এক শহর তাক করে শয়ে শয়ে মিসাইল ডেকে দেওয়া হয়েছে। রাজধানী তেল আভিভে একাধিক বহুতল ধূলিসাৎ। মিসাইলের মুখে দাঁড়িয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেই ছবি তুলে ধরছেন TV9-এর প্রতিনিধি। दोनों पक्षों के अपने अपने दलील हैं। इस वक्त मेरे कैमरा सहयोगी रोहित आपको दिखा रहे हैं कि देखिए किस तरह की तबाही हुई थी और यहाँ कुछ क्या चल रहा है। यहाँ पर जो यहाँ पर क्या इम्पैक्ट हुआ है, किस तरह के हाल है, उसका असेसमेंट करने के लिए जो एक्सपर्ट्स हैं वो भी हैं। तो भारत का इकलौता TV चैनल है जो आपको तेल अवीव के उस लोकेशन से लाइव तस्वीरें दिखा रहा है जहां पर मिसाइल गिरी थी। Iran send it here 10 minutes, all Israel, tut in the telephone, all Israel, tut azakot. ওয়েস্ট ব্যাংক, রামাল্লার মতো শহরগুলিও ইরানের মিসাইলের নিশানা থেকে বাদ পড়েনি। IDF কমান্ড সেন্টারে আছড়ে পড়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। ইরানিয়ান রেভলিউশনারি গার্ডস তাদের ঝুলি থেকে মোক্ষম অস্ত্র খাইবার মিসাইল বের করেছে। 1,500 কেজি বিস্ফোরক নিয়ে আছড়ে পড়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। प्राय 2000 किलोमीटर दूरे आघात हानते सक्षम एक खाइबर बैलिस्टिक मिसाइल ने सबसे पहले अपने नागरिकों को सुरक्षित रहने की सलाह दी है। उन्हें कहा है कि आप अपने घरों में रहें, स्कूल कॉलेज या दूसरी जो ऑफिस हैं वो बंद रहेंगे, केवल जरूरी एक्टिविटी करने के लिए कहा गया है। मुहुर्मुहु हमला, सायरन शिहरण, ये भी सायरन बज रहे हैं और ये जो होम फ्रंट कमांड की तरफ से वो अर्ली वार्निंग सिस्टम सायरन आया, उसके मुताबिक ये है कि मिसाइल के लॉन्च होने का डिटेक्शन हुआ, यानी कि ইরানের প্রত্যাঘাতে ইসরায়েল জুড়ে ধ্বংসের ছবি। তারই মধ্যে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তির বাঁধুনি শক্ত করার সঙ্গে নাগরিকদের সুরক্ষিত রাখতে কসুর করছে না নেতানিয়াহু সরকার। ऐसे में जाहिर है कि आने वाले समय में कोलेटरल डैमेज के तौर पर और भी बहुत सारी तबाही देखने को मिलेगी। कैमरा रोहित के साथ मनीष झा, TV9 तेल अवीव, इजराइल। পহেলগাঁও হামলার পর 2 মাসের মধ্যেই তদন্তে বড় ব্রেক পেল এনআইএ। আরও পোক্ত হলো পাকিস্তানের যোগ। এনআইএ এখনো পর্যন্ত জঙ্গিদের আশ্রয়দাতা 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। এই 2 জনকে জেরা করে ওই 3 জঙ্গি মানে হামলাকারী যে 3 জঙ্গি ছিল সেই 3 জঙ্গির পরিচয় জানা গেছে, এমনটাই এনআইএ সূত্রে খবর। যদিও বিরোধীরা হামলার পর থেকেই বারবার প্রশ্ন তুলেছেন যে হামলাকারী জঙ্গিরা কোথায় লুকিয়ে। মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত বেসারেন ভ্যালিতে গিজগিজ করছিল পর্যটক। মুখে এক রাশ হাসি নিয়ে স্বর্গীয় প্রকৃতি উপভোগে ব্যস্ত ছিলেন। তখনই গুলির শব্দ।
কয়েক মিনিটেই স্বর্গ নরকে পরিণত। জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গেল। ধর্ম বেছে পর্যটকদের খুন করল জঙ্গিরা। ভারত ও বদলে যাওয়া কাশ্মীরের গায়ে এক গভীর ক্ষত, এতটাই যে ২ মাস পরেও তার ধাক্কা থেকে বেরিয়ে আসা যায়নি। পাক জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করে। অপারেশন সিঁদুরে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙেছে পাক সেনার শিরদাঁড়া। একই সঙ্গে জঙ্গিদের খুঁজে তল্লাশিও জারি আছে। পেহেলগাঁও জঙ্গি হামলার ঠিক ২ মাসের মাথায় বড় ব্রেক থ্রু পেল এনআইএ। হামলাকারী জঙ্গিদের যারা আশ্রয় দিয়েছিল তারা এবার এনআইএর হাতে গ্রেফতার। পারভেজ আহমেদ জোঠার এবং বসির আহমেদ জোঠার এই ২ ব্যক্তি পেহেলগাঁওয়ের বাসিন্দা। কার্যত ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবেই কাজ করেছিল তারা। এনআইএ সূত্রের খবর, ৩ লস্কর জঙ্গি থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল ধৃতেরা। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অস্থায়ী কুড়ে ঘর তৈরি হয় জঙ্গিদের জন্য। হামলার পর জঙ্গিদের পালানোরও ব্যবস্থা করেছিল বসিররা। ২ আশ্রয়দাতাকে গ্রেফতার করে আরও এক ব্রেক থ্রু পেয়েছেন গোয়েন্দারা, যা পাকিস্তানের মুখোশ আরও একবার খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এনআইএ সূত্রের খবর, ধৃতদের জেরা করে হামলাকারী ৩ জঙ্গির পরিচয় পাওয়া গিয়েছে। হামলাকারী ৩ লস্কর জঙ্গি পাকিস্তানের বাসিন্দা। পেহেলগাঁও হামলার পর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলে যাচ্ছে, হামলাকারী জঙ্গিরা কোথায়? বিশেষজ্ঞদের দাবি, ২ আশ্রয়দাতাকে জেরা করে হামলাকারীদের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বারাসাতের কদম্বগাছিতে একটি গোডাউনে ভয়ানক আগুন লাগে। প্রায় ২৪ ঘন্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশ্ন উঠছে, এই গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না, কারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের বাড়ি সেগুলোও ছাদহীন হয়ে গিয়েছে। জানা যাচ্ছে ৮০টি পরিবার ছাদহীন হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে। আগুন লেগেছিল শনিবার সন্ধে ৬টার আশপাশে। রবিবার সকালেও দেখা গেল কালো ধোঁয়া। বারাসাতের কদম্বগাছির গোডাউনের বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগলো প্রায় ২৪ ঘন্টা। স্থানীয় সূত্রে খবর, একাধিক বড় সংস্থার প্রচুর পণ্য ছিল গোডাউনে। সূত্রের খবর, বাচ্চাদের ডায়পার, রং, এসি এবং ব্যাটারির গোডাউন ছিল। স্থানীয়দের দাবি, প্রায় ৪২,০০০ কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে। লোহার কাঠামোর ওপর ছিল টিনের শেড। আগুনের তাপে গোটাটাই ভেঙে পড়ে, যার ফলে আরও সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। টিন শেডের স্ট্রাকচার ওটা কিছুটা চাপা পড়ে গেছে, যার জন্য নিচের দিকে শেডের নিচে কোলাপ স্ট্রাকচার নিচের দিকে টিনের নিচে কিছুটা আগুন কিছু কিছু জায়গায় রয়েছে এখনও, তবে সেটা ছড়িয়ে পড়ার কোনো চান্স নেই। যেহেতু শেডের স্ট্রাকচারটা পুরো কোলাপস আছে, তারপর টিন শেডের ওর নিচে কি আছে না আছে সেইগুলোকে ভালো করে সার্চিং করে তারপরে আমরা স্টপ দেবো। সবটাই পুড়ে ছাই। যারা এই গোডাউনে কাজ করতেন তারা এখন ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায়। এইখানকার যে সমস্ত কর্মীরা রয়েছেন, এই যে কর্মীরা যারা এইখানে কাজ করতেন, এমনটা জানা যাচ্ছে প্রায় ৫০০-র বেশি মানুষজন এখানে কাজ করতেন, প্রতিদিন তারা কাজ করতেন এবং তাদের মায়না হতো সাপ্তাহিকভাবে। ফলত এই সাপ্তাহিক মায়না হয়ে যাওয়া এই কর্মীরা আর কি এইখানে কাজ পাবেন? তো কাজটা চলে গেল আজকের থেকে। হিসেব মতন আমাদের আজকে সানডে ছিল, ছুটি আছে, আবার কালকের থেকে কাজ হওয়ার কথা ছিল। আজকে এই পরিস্থিতি সুরক্ষিত নয় কাজ, ওটাও নেই তো কাজ কোথা দিয়ে থাকে। কোম্পানি থাকবে বলে মনে হচ্ছে না, কেন এই যে অবস্থা, কোম্পানি এখন এখানে থাকবে বলে মনে হচ্ছে না। তারপরে এখন পরিষ্কার করতে এখন মাস ২-১ সময় লাগবে। এখন কোম্পানি এখানে খুলবে কি তাও ঠিক নেই। প্রশ্ন উঠছে, এত দাহ্য বস্তু যেখানে, সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি? অবাক করা বিষয়, স্থানীয় বিধায়ক জানেনই না তার এলাকায় এত বড় গোডাউন আছে। দেখুন, এই বিষয়টা তো আমি সম্পূর্ণ অজানা আমার। এখন যে কোনো কারণবশত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটে গেছে। বিজনেসের ক্ষেত্রে কে কোথায় কি করে আছে না আছে এটা তো সবসময় বলতে পারি না। রবিবার এলাকা পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিধায়ককে কটাক্ষ তাঁর। এখানে পঞ্চায়েত আছে, সামনেই জেলা পরিষদের অফিস, ডিএমের অফিস, এসপির অফিস। আপনি ভাবুন, বিধায়ক এখানকার আছেন, শুধু একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলে তো সার্ভেলেন্স বলে বিষয়টা হয় না। গোডাউন পুড়ে ছাই, পাশাপাশি গোডাউন লাগোয়া একাধিক বাড়িতেও আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৮০টি পরিবার এখন ছাদহীন। এই
আর সব যা ছিল সব, শুধু সিলিন্ডারগুলো বার করতে পেরেছি বলে সেইটা বেঁচে গেছে, নাহলে বাড়ি সমেত উড়ে যেত। হয়েছে 2 দিন হয়েছে, একটা গর্ভবতী মহিলা সিজার হয়েছে, ঠিক আছে, সিজার হয়েছে, সেই সিজার বাচ্চা আজকে নিয়ে এখান থেকে ছুটতে গেছে। শহর থেকে শহরতলি, একের পর এক আগুন। প্রশ্ন একটাই, অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকে আদৌ কোনো নজর আছে প্রশাসনের? ফায়ার লাইসেন্স কি এখন শুধুই কথার কথা? বারাসাত থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। জল যন্ত্রণা থেকে এখনই মুক্তি নেই আরামবাগ খানাকুলের মানুষের। বৃষ্টি কমে গিয়েছে, এখনো একাংশ জলমগ্ন রয়েছে। সেখানকার মানুষ প্রশ্ন করছেন, নদীগুলি কি আদৌ ড্রেজিং হয়? রাজনৈতিক নেতারা তো ডিভিসির দিকে আঙুল তুলে দায় ঝাড়তে পারে না। বর্ষার শুরুতেই বানভাসী হয়েছে আরামবাগ খানাকুল। ফি বছরে জল যন্ত্রণার ছবি আবার ফিরেছে। বৃষ্টির দাপট কমেছে, তবে উদ্বেগে রেখেছে দামোদর ও মুন্ডেশ্বরীর জল স্তর। আরামবাগ পুরসভার একাধিক ওয়ার্ড এখনও জল থই থই। বছর বছর জল যন্ত্রণা, দুশ্চিন্তা কাটছে না আরামবাগে। বৃষ্টি বাড়লেই ফের জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। বিপদে প্রকৃতি, চিন্তা বাড়াচ্ছে বিপন্ন বাসিন্দাদের। চলতে পারছি না, যা অবস্থা মানে খুবই খারাপ। মানে মানুষের মন্ত্রীদেবীরা আসছে, দেখছে, চলে যাচ্ছে, কেউ কিছুই করে না। রবিবার আরামবাগ খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। চাঁপাডাঙ্গায় শেষ দপ্তরে প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকও করেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে সুর চড়িয়েছেন পুরমন্ত্রী। বাঁধটা তো ডিভিসি, এবার আপনি বাঁধে ডিভিসি কে পয়সা দেবেন না, ডিসিল্টিং করাবেন না, অথচ নামে বাঁধ রয়ে গেল। সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে, অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে। বহুত মানুষের পাশে আছি, খানাকুল, গোহাট বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছি। ওখানে আমরা যা দরকার করব। খানাকুল বন্যাপ্রবণ বলে পরিচিত। বারবার নদীবাঁধ ভেঙেছে, জল ঢুকেছে চাষের জমিতে। এতটা সময় পেয়েও ভঙ্গুর নদীবাঁধ সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বছর সুরক্ষ গেল, আর বর্ষাকালে যত রকমের মেরামতির কাজ আছে, এই বন্যার সময় ওনারা আসছেন বাঁধ মেরামতির কাজ করতে। গত বছর এখানে যে হানা হয়েছিল, 7-8টা বাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের কোনো রকম বাসস্থানের ব্যবস্থা করা হয়নি সরকার থেকে। গাফিলতি ছিল, কারণ যে সময়ে টেন্ডার করার কথা ছিল টেন্ডার অনেক দেরিতে হয়েছে এবং যার জন্য কাজ হতেও দেরি হয়েছে। কাজ অনেক আগেতেই শেষ করার দরকার ছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি। এটা তো একটা সরকারের গাফিলতি। কয়েকদিন বৃষ্টি ও দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার জের। ইন্দাস ব্লকের ভাসনায় ফের দামোদরের পারে ভাঙন। তোরা গাফিলতির জন্য কাজ থেকে ঢিলিমিলি করে 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 কাজটাকে খুব লেট করে দিল, তারপরে নদী বেড়ে গেল। হ্যাঁ, তাই এরপরে কাজটা কি করে হবে? আমরা তো আর চিন্তা করছি যে কাজ আর উঠবে না। বর্ষার পার বাঁধানোর কাজ শুরু হওয়াতেই বিপত্তি। দেরিতে কাজ শুরুর অভিযোগ কার্যত মেনে নিয়েছে পঞ্চায়েত সমিতি। যদি আরো বড় বর্ষা হয়, হয়তো এবছর আরো খানিকটা পার ভেঙে যাবে। আবার ফার্দার আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, মাননীয় মহকুমা শাসককে আমরা জানাচ্ছি বিডিও সাহেবের মধ্য দিয়ে। বর্ষা এলেই ভাঙন, একটু বৃষ্টিতেই বানভাসী। প্রতি বছর এই ছবি দেখতে হবে কেন? তন্ময় বৈরাগী ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জল কমেছে, কিন্তু দুশ্চিন্তা কমেনি ঘাটাল আর চন্দ্রকোনার মানুষের। এখনও চাষের জমি জলের তলায় রয়েছে। যাতায়াতের একমাত্র মাধ্যম শুধুমাত্র নৌকা বা ডিঙি। রাস্তাঘাট এখনও জলের তলায়। বৃষ্টি হচ্ছে না, কিন্তু এরপরে কি হবে যদি বৃষ্টি হয়? কারণ এটা বর্ষার শুধুমাত্র শুরু। সেচমন্ত্রী মানস ভূঁইয়া গিয়ে ডিভিসিকেই দুষেছেন। এই বছর ঘাটালবাসীকে কাঁদিয়ে ছাড়ে শিলাবতী ঝুমি নদী। মাস্টার প্ল্যান নিয়ে চাপানুতর আছে, বদল নেই প্রতি বছরের দুর্ভোগের ছবিতে। আবারও ভাসছে ঘাটাল। যন্ত্রণা থেকে কবে মুক্তি? উত্তর খুঁজছেন বিপন্ন বাসিন্দারা। মেরে কেটে 2 থেকে 3 দিন বৃষ্টি, তাতেই জল থই থই ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ অংশ। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড এখনো জলের তলায়। 10টি পঞ্চায়েত এলাকা এখনো ভাসছে। খরার পুরসভার 2টি ওয়ার্ডের পরিস্থিতিও এখনো চিন্তায় রেখেছে প্রশাসনকে। ঘাটালের বিস্তীর্ণ অংশে যাতায়াতে ভরসা নৌকা ও ডিঙি। হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা পাঁশকুড়া যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটাকে আড়গোড়ার চাতাল বলে। এই চাতাল দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে ঘাটালের প্রচুর যাত্রীবাহী বাস। আর সেই আড়গোড়ার চাতাল এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো। আমরা সবসময় চাই এখানে বন্যা নিয়ন্ত্রণ হোক, কিন্তু কার কি ইচ্ছা প্রতি বছরই আশা দেয়, কিন্তু নিরাশ।
এই বন্যাটার জন্য একদমই প্রস্তুতি থাকেনি। হঠাৎ করে আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই, কিন্তু এখানেই জল চলে এলো। চার মতন কি আছে, আমরা চাইলেও কি কিছু পাই, কিছু পাই না। তাহলে আমাদের আর কি চার আছে, যেটুকু যাতায়াতের উপরে এরকম নির্ভর, এরকম করেই আমাদেরকে খেতে হবে। করে আসছি ওখানে বাঁধে, বাঁধ দিকে এবার এইদিকে হয়ে ওইদিকে যাচ্ছে। আবার তাহলে যাবেন এইভাবেই যাবো। কতদিন এই জল যন্ত্রণা থাকবেন মনে করছেন? আবার কতদিন থাকবো, আবার বৃষ্টি যদি হয় আবার বাড়তে পারে। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে দ্রুত গতিতে কমছে জল। রাস্তাঘাট, ঘরবাড়ি, বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। কেন প্রস্তুত থাকবো আমরা? আমরা তো চাষি মানুষ। না এই টাইমে বন্যা হয়, ভাদ্র মাস 3 মাস করে হয়, কিন্তু এই একবারে আষাঢ় মাসেই বন্যা প্রথমে। গত বছরও হয়েছিল এইরকম, আর এই বছরও বন্যা। কাঠের সেতু ভেঙেছে, একাধিক কাঁচা পাকা রাস্তা জলের তলায়। জায়গায় জল সরতেই বেরিয়ে আসছে রাস্তার ভয়াবহ চেহারা। ক্ষয়ক্ষতির হিসেব করছে প্রশাসন। রবিবার জলমগ্ন এলাকা পরিদর্শনের পর ঘাটাল মহকুমা কার্যালয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আবারও ডিভিসির দিকে তীর ছুঁড়েছেন তিনি। এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000, বলছে এক, করলো আরেক। আমরা ডিভিসি অথরিটিকে, DVRRCC কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। কেন হবে এটা? এবার তো না বলতে পারবে না, আমাদের কাছে তো সব ডকুমেন্ট আছে। বৃষ্টি কমছে, জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ কমছে। স্বস্তি দিয়ে একাধিক জায়গা থেকে জলও নামছে, কিন্তু আবার ভারী বৃষ্টির ভ্রুকুটিতে কমছে না উদ্বেগ। দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে নদী পাড়ের মানুষদের। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় তখনই সরকারের পক্ষ থেকে ডিভিসির দিকে আঙুল তোলা হয়। বলা হয় ডিভিসির ছাড়া জলেই নাকি বানভাসী পরিস্থিতি। আর এখনো পর্যন্ত এ রাজ্যে যে নদীগুলোর জলস্তর বেড়ে গিয়েছে, যার ফলে বানভাসী হয়েছে এলাকা, তার সঙ্গে ডিভিসির জলের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এই জলস্তর বৃদ্ধি পাচ্ছে কেন, এবং এখানে কি রক্ষণাবেক্ষণ বা নজরদারির কোথাও একটা অভাব রয়েছে, এই প্রশ্নটাই উঠছে। 3-4 দিন আগেও নদী নালা শুকনো ছিল। মঙ্গলে বর্ষা আসতেই জেলায় জেলায় অমঙ্গল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি নদী নালা টইটম্বুর, ভাসছে নদীর দুপার। ব্রিজ জলের তলায় সাঁকো ভাঙা, বিচ্ছিন্ন বিস্তীর্ণ তল্লাট। নদী বাঁধ ভাঙছে, জল ঢুকছে চাষের জমিতে। বানের জলের নিচে ফসল, মাথায় হাত চাষি। বানভাসী বাংলা, দায় কার? রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই ডিভিসির দিকে আঙুল তোলে শাসক। এবারও তার ব্যতিক্রম হয়নি। একে হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসির জল ছাড়া একেবারে অপ্রত্যাশিতভাবে দুম করে বেশি জল ছেড়ে দেয়, তো সেই জায়গাটাতে তো নিশ্চিতভাবে মানুষ সমস্যায় পড়বেন, এটা তোমরা বারবার ধরে বলে আসছি। কিন্তু সত্যিই কি তাই? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের যে তল্লাট ভাসছে, তার সঙ্গে ডিভিসির জলের কি আদৌ কোনো সম্পর্ক আছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুর কাছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে মানকানালি সেতুর ওপর দিয়ে, এই কজওয়ের ওপর দিয়ে কি বিপুল বেগে জল বয়ে যাচ্ছে, এবং কোথাও 2 ফুট, কোথাও 4 ফুট উচ্চতায় এই জল বয়ে যাওয়ার ফলে এই সেতু দিয়ে যাতায়াত কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ। গন্ধেশ্বরী নদীর সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। শুধু গন্ধেশ্বরী নয়, ফুসছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদও। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুলঘাটে, এবং ভাদুলঘাটের ছবিটা দেখাতে চাইব যে দ্বারকেশ্বর কার্যত এই মুহূর্তে দুকুল ছাপিয়ে বইছে। তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বরের যে সেতু, এই সেতু দিয়েই গত পরশু দিনেও মানুষজন পারাপার করেছে, কিন্তু সেই সেতু এখন শুধু জলের তলায় চলে গেছে তাই নয়, সেতুর একটা বড় অংশ ভেঙে গেছে। দ্বারকেশ্বর নদের সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। আরও উদাহরণ দেওয়া যাক, পশ্চিম মেদিনীপুরেরও এক ছবি। প্রতিনিয়ত বাড়ছে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবতী নদীর জলস্তর। একাধিক শিলাবতী নদী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দিয়েই পেছনেই রয়েছে আমার পলাশচাবড়ি। পলাশচাবড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাস যাতায়াত করে। ইতিমধ্যে সেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কিন্তু সম্পূর্ণ বন্ধ। শিলাবতী, ঝুমি, কেঠিয়া নদীর সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। তাহলে এই নদীগুলো ভাসছে কেন? নদীর দুপার ডুবলো কেন? প্রবল বর্ষণের যুক্তি সেচমন্ত্রীর। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তা ঠিক,
কিন্তু সবে তো বর্ষার শুরু, দুদিনের বৃষ্টিতেই এমন দুর্দশা হয়ে যাবে? প্রশ্নে সেচ দপ্তরের ভূমিকা। কেন নদী আগ্রাসী? নদী খাত ক্রমেই অগভীর ও সরু, নদী খাত দখল হয়ে যাওয়ার দেদার অভিযোগ। বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ নড়বড়ে, পরিকল্পনা ছাড়াই নদীতে কজওয়ে তৈরি। বিশেষজ্ঞ মহল যেটা বলছেন যে এই যে কজওয়ের উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এরকমই কজওয়ে বিভিন্ন নদীর উপরে তৈরি করা হয়েছে এবং সেই কজওয়েগুলি নদীর যে স্বাভাবিক গতিপথ সেই গতিপথে কোথাও বাধা সৃষ্টি করছে। কজওয়েগুলো কি হচ্ছে, মুখ বন্ধ হয়ে যায়। সাধারণভাবে একটা কালভার্ট দেওয়া থাকে, সেই কালভার্টে পাইপের মুখগুলো যদি ওই আগাছা পূর্ণ হয়ে যায় তাহলে জল ন্যাচারালি জল পাস হতে পারবে না। কজওয়ে তো 100% দায়ী। এত কম হাইটে পুল হলে হয় না, আরও হাইট করে ব্রিজ বানাতে হবে। বেশিরভাগ নদীতে বেলাগাম বালি উত্তোলন। মূল কারণ নদীর স্বাস্থ্যের উপরে আঘাত, যেখানে সেখানে যখন তখন অপরিকল্পিতভাবে নদীকে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা একটা বড় কারণ। তার সঙ্গে বালি উত্তোলন। গত বছর সেপ্টেম্বরে কংসাবতীর নদী বাঁধ ভেঙে পাঁশকুড়ায় বন্যা হয়েছিল। বড় বড় পাকা বাড়ি হেলে যায়, সেখানেও ডিভিসির কোনো যোগ ছিল না। কংসাবতীর জল আসে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। সেপ্টেম্বর থেকে জুন 9 মাস কেটে গেল। সেচ দপ্তর কি জেগে ঘুমোলো? না হলে জেলায় জেলায় বাঁধ ভাঙার ঘটনা ঘটল কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ছোটবেলায় স্কুলে যেতে আপনারা কেউ কেউ কি ভয় পেতেন? আর সেসব দিনে বিশেষ করে যেদিন পড়া তৈরি হতো না, এখন হলে রোজ ভয় পেতেন পড়া তৈরি থাকলেও। কারণ পড়া তো দূর, স্কুলে যে এখন মরার কল। কোথাও ছাতা মাথায় ক্লাস, কোথাও মাথায় চাঙর ভাঙা ত্রাস, কোথাও আবার ভিজে দেওয়ালে হাত দিলেই বিদ্যুতের শক। বাংলার একের পর এক সরকারি স্কুলে ভয়ঙ্কর ছবি। এমনিতেই রাজ্যে স্কুল শিক্ষা বেহাল। সম্প্রতি কেন্দ্রের একটি রিপোর্টে দেখা যাচ্ছে এ রাজ্যে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। কোনো পড়ুয়া নেই 3000-এর বেশি স্কুলে। এমন 6000-এর বেশি স্কুল আছে যেখানে একজন মাত্র শিক্ষক। মরার ওপর খাড়ার ঘা। নিয়োগে দুর্নীতি মামলায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানকার ছবিগুলো রীতিমতন ভয় ধরানো। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের একটি ক্লাসঘরের ভিডিও পোস্ট করেছিলেন হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাতে দেখা যাচ্ছে ক্লাসরুমে শিক্ষক থেকে পড়ুয়া সকলের মাথাতেই ছাতা, কারণ ফাটা ছাদ দিয়ে বৃষ্টিতে চুইয়ে পড়ে জল। পূর্বস্থলীতে আবার অভিযোগ, স্কুল ভবনের সমস্যার কথা সরকারকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। ছাদটা ফাটা, ভীষণভাবে জল পড়ে, আর প্রচুর বৃষ্টি যখন হয় তখন এত জল পড়ে যে বাচ্চারা বসতে পারে না। সংস্কারের জন্য আমরা বিডিও অফিসে একটা আবেদন করেছে, আমরা অপেক্ষায় আছি, আশাবাদী। বাঁকুড়ার ছাতনায় আবার মাথার উপর আর হাতের পাশেই মৃত্যুর সঙ্গে বাস। দুটি রুমে জল পড়ছে, উপর থেকে চাঙড়গুলি ভেঙে ভেঙে পড়ছে। কখন কিরকম কি বিপদের সম্মুখীন হতে হবে জানি না। টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন শক করছে। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়ের ছবিটাও উদ্বেগের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের ভিতরে চাঙড় ও বিম ভেঙে পড়ল। এমন অবস্থা যে নিরাপত্তার কারণে আবাসিকদের অন্যত্র সরানো হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, শিক্ষা পরিকাঠামোয় বরাদ্দ কোটি কোটি টাকা কোন কাজে লাগে? পশ্চিমবঙ্গ সরকারের মানে অন্য রাজ্য ভিজিট করে দেখে আসা উচিত যে কেন্দ্রীয় সরকার প্রতি বছর যে কেন্দ্রের বরাদ্দ শিক্ষা ক্ষেত্রে সেটা বাড়াচ্ছে। এর সঙ্গে সঙ্গে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডে যে সমস্ত স্কুল বাড়ি খারাপ হয়ে গেছে সেগুলোর জন্য অর্থ চাওয়ার ব্যবস্থা আছে, প্ল্যানিংয়ের ব্যবস্থা আছে। রাজ্যের তো কোনো চিন্তাই নেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সহায়তা কোনো রকমভাবে নেই, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার তারা একেবারেই অবহেলা করছে। গত 5 বছর ধরে কিছুই কাজ হয়নি, সেটা আলাদা কথা, কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই, আমি একটি মানুষ যার 1 বছর হয়েছে। আমার কাছে 50-60খানা স্কুলের অভিযোগ এসেছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি। রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু মৌলিক অধিকারের শিক্ষা তো দূরস্থ। পড়ুয়াদের ক্লাস ঘরে জীবনের নিশ্চয়তা থাকবে না। কৌশিক দত্ত, হীরক মুখোপাধ্যায় ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে আপাতত ডান বাম সব পক্ষ এবং আসরেও তারা নেমে পড়েছেন, ময়দানেও তারা নেমে পড়েছেন। আর এবারে অবাঙালিদের, বিশেষ করে ভবানীপুর অঞ্চলের অবাঙালিদের মন জয় করতে আসরে নেমেছে তৃণমূল। কিভাবে? দীঘার জগন্নাথ ধামের যে প্রসাদ, সে প্রসাদ তারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। আর এভাবেই আগামী নির্বাচনের পথটা খুলে রাখছে এ রাজ্যের শাসক দল।
লক্ষ্য হিন্দু ভোট ও অবাঙালি ভোট। আগামী বিধানসভা নির্বাচনে তা যাবে কোন পক্ষের ঝুলিতে? মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, সেটাই ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। এমন সময় ভবানীপুরে পিছিয়ে থাকা ওয়ার্ড থেকে দীঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলি শুরু হলো কলকাতায়। গুজরাটি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি প্রসাদ বিলির সময় গুজরাটিতে কথা বলতে শোনা গেল কাউন্সিলর অসীম বসুকে। દીદી તમારી બે જણા માટે પ્રસાદી મોકલા દીઘાની আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো, পশ্চিমবাংলার প্রতিটি বাড়ি, এবং সেই রূপ হিসেবে আমাদের কাছে প্রসাদ এসছে এবং সেটা আমাদের অঞ্চলের, এরা আমাদের বৃহত্তর পরিবার। সত্যি কথাটা বলতো মমতার প্রসাদ, তাও লোককে দিত, লোক যদি নেওয়ার ইচ্ছে হতো নিত। কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে মিথ্যে কথা বলা, এই যে হিন্দু ধর্মকে নিয়ে সবসময় ছেলে খেলা করার যে মানসিকতা, কারণ হিন্দুরা সহ্য করতে পারে, সহন শক্তি বেশি। ভবানীপুর বিধানসভায় বাঙালি হিন্দু ভোটার 42%, অবাঙালি হিন্দু ভোটার 34%। 2021 সালের বিধানসভা নির্বাচনে 70 নম্বর ওয়ার্ডে বিজেপির তুলনায় বড় ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এই ওয়ার্ডে 3800-এরও বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। শুধু তাই নয়, ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়ে ছিল, 3টিতে তৃণমূল। এর মধ্যে মুখ্যমন্ত্রী নিজের 73 নম্বর ওয়ার্ডে মাত্র 279 ভোটে এগিয়ে ছিল তৃণমূল। ভবানীপুর কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করবে। গজাই খাওয়ান আর ললিপপি খাওয়ান, কোনো লাভ নেই। জগন্নাথ দেব মনস্থির করে ফেলেছেন বঙ্গোপসাগরে বিসর্জন, একদম দীঘার উপকূলে। কারা এখানে ধর্মের মেনুকরণ করছে, যাদের পায়ের তলায় জমি নেই তারা এই কাজ করবে, আমরা কেন করব? ভোটটা কিন্তু মূল লক্ষ্য নয়, প্রসাদ বিতরণ আর ভোট দুটো সম্পূর্ণ আলাদা। 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক। 2021-এ তিনি নন্দীগ্রামে লড়তে যান, কিন্তু ফলাফল তার পক্ষে যায়নি, তাই ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়াতে হয় তাকে। গত ফেব্রুয়ারিতেই বিরোধী দলনেতার মুখে শোনা গেছিল নন্দীগ্রামের থেকেও ভবানীপুর তার কাছে শহর। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। তাই কি জগন্নাথের প্রসাদ বিলির কৌশল নিয়ে মুখ ফিরিয়ে নেওয়া ভোট নিজের দিকে ফেরাতে চাইছে তৃণমূল কংগ্রেস? উত্তর মিলবে 26-এর নির্বাচনে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, জগন্নাথের প্রসাদ রেশন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজ্যের মানুষজনের কাছে, অথচ এই রাজ্যেই পুলিশ নাকি অনুমতি দিল না রথের মেলার। হ্যাঁ, এমনটাই অভিযোগ মালদার কালিয়াচকের জালালপুরে। অবশ্য প্রশাসনের দাবি অন্যরকম। রাজ্যের একাধিক জেলার মতো মালদাতেও রেশন ব্যবস্থার মাধ্যমে বিতরণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, কিন্তু সেই মালদার জালালপুর 629 বছরের রথ উৎসব নিয়ে আশঙ্কার মেঘ। আর এক সপ্তাহ নেই, কিন্তু জালালপুরের রথের চাকায় মুড়ছে। কেন এই অবস্থা? স্থানীয়দের অভিযোগ, রথের মেলা নিয়ে গত কয়েক বছর থেকেই প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে। আর এবার কালিয়াচক থানার নির্দেশ, রথ টানা গেলেও মেলা করা যাবে না। মেলা তোমার ভালো মতনই হতো, আমার বাপ দাদা নেই আমরা দেখা, ধরেন যে গান সার্কেস মার্কেট যত রহে সবই হয়েছে। কোথা কোথা থেকে মানুষ আসতো এখানে? বহু দূর থেকে আসতো, সব ধর্মের লোক আসতো। হ্যাঁ, সব ধর্মেরই। মেলা হক এটাই চাই আমরা। জালালপুরের রথের মেলা গোটা মালদায় বিখ্যাত। শুধু মালদা নয়, আশপাশের একাধিক জেলার মানুষও আসেন মেলায়। প্রতিদিন 30 থেকে 40 হাজার মানুষের ভিড় হয়। প্রশাসন সূত্রের খবর, মেলাকে কেন্দ্র করে এলাকায় রাতে দুষ্কৃতী দৌরাত্ম্য শুরু হয়, ছিনতাই এমনকি খুন পর্যন্ত হয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাঁড়াচ্ছেন প্রশাসনের পাশেই। সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন, গ্রামের লোকরাও সচেতন। হয়তো কোনো ঘটনা পেয়েছে, এই জন্য পুলিশ এটা বলছে। আশা করব জট খুলে যাবে। যদিও এই দাবি মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের অভিযোগ, এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে, এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে,
এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাশিদের সঙ্গে আছে, সেটার একটা উদাহরণ হলো জালালপুরের রথের মেলা। রথের মেলা নিয়ে রাজনীতি যে পথেই চলুক, মেলা কমিটি মরিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়েছে, প্রয়োজনে আদালতেও যেতে রাজি উদ্যোক্তারা। রথের মেলা করতে দেবে না, আমরা রথের মেলা করতে চাই, আমরা আদালতে যাবো, আমাদের যেন মেলা হয়। সব ধর্মের মানুষ একসঙ্গে মেলায় সামিল হন, ধর্মের কোনো ভেদাভেদ নেই। এখন প্রশ্ন, আইন শৃঙ্খলা সামলাতে না পেরে কেন মেলা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রত এবং কাজল শেখ এই দুজনের জুটি নাকি রাম লক্ষণের জুটি। একথা কে বলছেন? একথা বলছেন কুণাল ঘোষ, এবং একথা বলে তিনি বুঝিয়ে দিচ্ছেন বীরভূমের এই যে ভোট বৈতরণী, সেই ভোট বৈতরণী পার করতে গেলে দুজনের কাঁধে ভর দিতেই হবে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একেবারে রাম লক্ষণ জুটি। বলুন অনুব্রত কাজল হচ্ছে রঙ্গা বিল্লা জুটি, মানাবে? ছোটবেলার বুলি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? অকথা কুকথা আর তাতে নাগরিক রোষ, এসবে যে তৃণমূলে কিছু এসে যায় না তা ফের একবার স্পষ্ট করলেন কুণাল ঘোষ। বরং কেষ্ট কাজল একসঙ্গে থাকলে 26-এর ভোটে লাল মাটির জেলায় ভয়ের যে কিচ্ছু নেই, সেটাই বোঝালেন তিনি। অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব নয় নিয়ে মাথা ঘামাচ্ছেন, দিনের শেষে রেজাল্টটা দেখবেন। বলছে অনুব্রত আর কাজল হচ্ছে রাম লক্ষণ, দয়া করুন, দয়া করে রাম লক্ষণকে আর নিচে নামাবেন না। অনুব্রত মণ্ডল আর কাজল শেখ বীরভূম জেলা তৃণমূলের রাজনীতিতে যাদের সম্পর্ক সাপে নেউলে, দুজনের সংঘাত থামাতে বাবা বাছা করে নরমে গরমে বার্তা দিয়ে চলতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে তুলে দেওয়া হয়েছে জেলা সভাপতির পদ, জেলা চালাতে মিলিজুলি কোর কমিটি ভরসা তৃণমূল নেতৃত্বের। তবে 26-এর বড় ম্যাচে জেলা টিমের স্ট্রাইকার দুজনই, অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। এই রাম লক্ষণ জুটি কিন্তু খেলা হবে স্লোগান কার্যকর করে দেবে। অনুব্রত মণ্ডল তৃণমূলের পোস্টার বয়, অনুব্রত মণ্ডল তৃণমূলের একজন অনুকরণীয় চরিত্র, অনুব্রত মণ্ডল নির্বাচন পরিচালনা করার একটা মডেল। তৃণমূলের গ্রীষ্ম বর্ষার ছাতা কুণাল ঘোষের চোখে অনুব্রত কাজল যেন রাম লক্ষণের জুটি। একথা শুনে অনেকেরই প্রশ্ন, অনুব্রত রাম আর কাজল লক্ষণ হলে রাবণটা তাহলে কে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বন্যা, যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, সারাদিন অনেক কিছুই শুনলেন, নিশ্চয়ই এবার ক্লান্ত বোধ করছেন। তাহলে এবার আপনাদের শোনাবো জীবন যুদ্ধে জয়ের কাহিনী। এক ভারতীয় যার পায়ের তলায় সর্ষে, হাতের মুঠোয় 7 মহাদেশের সপ্তশৃঙ্গ জয়ের অভিজ্ঞতা, তার ফিরে আসার গল্প। নিশ্চিত করে বলতে পারি, এই গল্প শুনলে আপনারাও পাবেন জীবন যুদ্ধে জয়ের অনুপ্রেরণা। শেখ হাসান খান নামটা আমাদের আম বাঙালির খুব একটা শোনা নয়। শঙ্করাচার্যের কেরালা থেকে বিবেকানন্দের বাংলায় এসেছিলেন পাহাড়ে চড়া শিখতে। দার্জিলিংয়ের হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এর ছাত্র। 7 মহাদেশে 7 সর্বোচ্চ শৃঙ্গ জয়ের নজির আছে হাসানের। 2022-এ ভারতের 75তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়িয়েছিলেন এভারেস্টের চূড়ায়। এবার অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গে ভারতীয় জাতীয় পতাকা তোলার লক্ষ্যে এগোচ্ছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার মধ্যে 17,000 ফুট উচ্চতায় ক্যাম্প 5-এ আটকে পড়েছিলেন হাসান। সংক্ষিপ্ত বিপদ বার্তা, ভয়ঙ্কর পরিস্থিতি, এবার ভগবানই ভরসা। পাহাড়টা কিন্তু খুব ডেঞ্জারাস একটা পাহাড়। আমরা 2014 সালে ক্লাইম্ব করতে যাই। সামিট করে আসার পরে সেদিনকাই মানে মাঝ রাস্তাতেই আমাদের বিশাল ব্লিজার্ড শুরু হয়ে যায় এবং আমার 3টে আঙুলে হোয়াইট ব্লিস্টার্স, ফ্রস্ট বাইটের ইনিশিয়াল স্টেজ ধরা পড়ে এবং আমরা একটা যে হাই ক্যাম্পে মানে সামিট ক্যাম্পে আমরা 3 দিন আটকে পড়েছিলাম। হাসানকে উদ্ধার করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্য চান কেরালা বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। চিঠি লেখেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। সাহায্য চাওয়া হয় ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোটরার কাছেও। রেস্কিউয়ের যে ফান্ডিংটা সেটার জন্য কি আটকে যাচ্ছে কিনা, যে ওর কি পয়সা নেই তার জন্য রেস্কিউ হতে পারছে না, সেটার জন্য ডেফিনেটলি গভর্নমেন্ট ইন্টারভেন করতেই পারে। যদি ওয়েদার খারাপ থাকে
এবং শরীর খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে রেস্কিউ করা খুব মুশকিল হয়ে যায় যদি ওয়েদার, কারণ হেলিকপ্টার যদি না যায় কাউকে টেনে টেনে আনা প্রচণ্ড মুশকিল হয়। পর্বতারোহী শেখ হাসান খান এশিয়ায় মাউন্ট এভারেস্ট, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, রাশিয়ার মাউন্ট এলব্রাস, আন্টার্কটিকার মাউন্ট ভিনসন, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগুয়া এবং অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াস্কো 7 মহাদেশের সপ্তশৃঙ্গ জয়ের নজির গড়েছেন। ছুঁয়েছেন চিলি, আর্জেন্টিনা সীমান্তবর্তী আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডোর শীর্ষস্তম স্থান। সত্যি এই উচ্চতায় পৌঁছতে খুব কম মানুষই পারেন, সকলের নমস্য। তবে পাহাড়ের পুরনো প্রবাদ, বিপদ বলে কয়ে আসে না। বরফের আড়ালে লুকিয়ে থাকা ক্রিভাস, অক্সিজেনের কমতি, ফ্রস্ট ব্রাইটের ক্ষত, তুষার ধস, জীবন মৃত্যুর সুতোয় ঝোলে। তবে শেষ খবর, এই যাত্রায় জীবনেরই জয় হয়েছে। আলাস্কার গভর্নরের চিফ অফ স্টাফের তরফে ভারতীয় বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে ডেনালি ন্যাশনাল পার্ক থেকে উদ্ধার করা হয়েছে হাসান এবং তাঁর সঙ্গীকে। টেলিফোনে কথা হয়েছে মায়ের সঙ্গে। এবার তাড়াতাড়ি দেশে ফিরুন হাসান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।